This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পেরোলেই মহালয়া, মহামায়ার পদধ্বনি, দেবী পক্ষের সূচনাতেই মূর্তি প্রতিষ্ঠা হবে। যে মূর্তি শুরুতেই দেখলেন, তিলোত্তমার মূর্তি। আরজি করে প্রতিষ্ঠা করবেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। কাজটা করেছি আমি অন্তর থেকে, ভেতর থেকে, নিজের জন্য। আমি প্রতিবাদ কোথায় করি? আমার তো একটাই জায়গা জানা, ফলে সেই জায়গাটাতে আমি করার চেষ্টা করেছি। এই মূর্তিও প্রতিবাদ। আগামীকাল প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে সকাল 11টায় এই মূর্তি উন্মোচিত হবে। যে শিল্পী মূর্তি বানিয়েছেন সেই অসিত সাঁইয়ের বক্তব্য আপনারা শুনলেন। মূর্তি মানে কালো পাথরে খোদাই করা এক মহিলা মুখের আরতি। এরপর মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, কারণ প্রতিবাদ জারি থাকছে। প্রতিবাদের রাত তো আজও। তিলোত্তমার জন্য বিচার আবার চাইছি নতুন করে, কারণ তিলোত্তমার জন্য আজ ফের রাত দখল। তিলোত্তমার জন্য আজ ফের প্রতিবাদে পথে নামলেন চিকিৎসকরা, জুনিয়র সিনিয়র সবাই পথে নামলেন সমাজের নানা স্তরের মানুষ। আর ঠিক তখনই মোদ্দা ওই প্রশ্নটা আবার সামনে এলো, তিলোত্তমার বিচার কি দ্রুত হবে যদি জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে যান? তারা তো গেছেন, কিন্তু এক হাতে কি আর তালি বাজে? রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল তো বেহাল এমনিতেই। প্রথম দফায় 42 দিনের কর্মবিরতির পর কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা। তারপরও ধিকি ধিকি আগুনটা জ্বলছিলই। সেই ছাই চাপা আগুনেই ঘি পড়ল সাগর দত্ত হাসপাতালের ঘটনায়। হাসপাতালে নিরাপত্তা কোথায়? সত্যিই তো সরকার দায় এড়াতে পারে? এই আবহেই সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টে, আর সেখানেই রাজ্য জানালো হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। কিন্তু সেই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট নয়।
প্রধান বিচারপতি বললেন কাজ 50% হয়নি, কেন ধীর গতি? তারপর ফের ম্যারাথন জিবি বৈঠক, জুনিয়র ডাক্তারদের ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা। 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। তিলোত্তমা ধর্ষণ ও খুনে সুবিচার, হাসপাতালে নিরাপত্তা সহ 10 দফা দাবি। সেই দাবিতেই আবার কর্মবিরতি, আবার রোগীর ভোগান্তি, সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। আচ্ছা, জুনিয়র ডক্টররা এই দায় এড়াতে পারেন? ধীর গতিতে কাজের প্রশ্নে সোমবারই বন্যার প্রসঙ্গ তোলেন রাজ্যের আইনজীবী, বলেন 31 অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাবে। রাজ্য সরকার ডেডলাইন দিলেও জুনিয়র ডাক্তাররা মানতে নারাজ, তারা গেছেন পূর্ণ কর্মবিরতিতে। তাতে রোগীদের এবং পরিজনদের ভোগান্তি বাড়ছে, এটাই অভিযোগ। আজকের বাস্তব এটাও, ডাক্তারদের এ পথে ঠেললো কে? ওই যে মাথার উপরে লাইনটা লেখা না, বিপদের বন্ধুকে গণশত্রু বানালো কে? আমরা যে সত্যি কথা বলছি সেটাও সুপ্রিম কোর্টে প্রকাশ হলো, তাহলে কোথা থেকে পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এফিডেভিটটা চেক করে দেখব। চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর 10 দিন অতিবাহিত হয়ে গেল, তো তাহলে তারপরেও কেন এখনো এই গড়িমসি? সব জায়গায় কাজ শুরু হয়েছে এবং কোথাও 30%, কোথাও 40, কোথাও 60, কোথাও 70, বিভিন্ন স্তরে কাজ হচ্ছে। এবং একটা কাজ করতে গেলে কিছুটা সময় লাগে, আপনার সিসিটিভিও লাগাতে গেলে কিছুটা সময় লাগবে। কিন্তু আশ্বাসে কাজ হলো কই? সোমবার রাতেই 8 ঘন্টার ম্যারাথন জীবিতে জুনিয়র ডাক্তাররা। তারপর পূর্ণ কর্মবিরতি ছাড়া কোনো পথ নেই, সেখানে হাতিয়ার সাগর দত্ত। সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। রোগী ভোগান্তি হবে জেনেও সেই কর্মবিরতির পথেই মানব সেবার শপথ গেল কোথায়? রোগী ভোগান্তির প্রসঙ্গ বিবেচনা করা উচিত ছিল নাকি? যে সাগর দত্তকে হাতিয়ার করলেন সেই সাগর দত্তেই ভোগান্তি চরমে। রুগী আছে, আমাকে একাই দেখতে হবে, তোমার কথা শোনার টাইম নেই, এইসব ভাষা বলছে কেন? বলুন, এই কথাগুলো বলবে কেন? তো একটা বাচ্চা মেয়ে আমরা বলবো না? 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে, 3 দিন এনেছি 10 দিনের মধ্যে, তাহলে এখনো ভালো হলো না, তাহলে আমরা কিছু বলবো না? কোলের শিশু থেকে বৃদ্ধ রোগী, ভোগান্তি চরমে, বুকে জল জমেছে, কিন্তু সাগর দত্তের কোনো ডাক্তারই দেখলেন না। ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, যাই ডাক্তার দিতে পারবো না, ডাক্তার নেই না, অপরিসীম সমস্যা যাকে বলে। এ হাসপাতাল সে হাসপাতাল, একবার এখান থেকে একবার এখানে যাচ্ছি, এখানে আসছি, প্রচুর সমস্যা পড়েছি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, রোগীর অসহায় আর্তিতেও ডাক্তাররা এগিয়ে এলেন কই? আমরা ডাক্তার, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, সবই ঠিক কথা, কিন্তু এই দায়িত্বটা যতটা না আমাদের রয়েছে তার থেকেও বেশি সরকারের রয়েছে। সরকারের কিন্তু এই জিনিসটা দেখা দরকার, পুরো দায়িত্বটা, এটাই বছর পর বছর হয়ে আসছে। সরকারের নিজস্ব যেটা দায়িত্ব সেটা বিভিন্ন জনের ওপর কাঁধে বন্দুক রেখে গুলি চালাবার চেষ্টা করছেন। ঠিক এখানে এই জুনিয়র ডক্টরের সঙ্গে ঠোঁট কাটা 200% সহমত। সরকার দায় এড়াতে পারে না। আজকের এই পরিস্থিতির দায় অবশ্যই সরকারের, ঠিক, কিন্তু সরকারের গড়িমসির গুনাগার অসহায় রোগীদের গুনতে হবে। আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, দায় ঠেলে দিলেও নিজের দায়িত্ব তো এড়ানো যায় না। রোগী হয়রানির দায়টা নেবে কে? মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা, সেই সদর্থক প্রচেষ্টা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি, আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। আমি তো বারবার বলছি কোর্টকে মিসলিড করা হয়েছে। কালকে যদি ওই ওনাদের আইনজীবী
তিনি যদি তখনই বলতেন যে এটা না হলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব, তাহলে ওখানে বললেন না কেন? এবং ডাক্তারবাবুদের নিজস্ব দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলোর প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা শুরুতেই বলেছিলাম, যখন ওনারা ঠিক করলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাবেন, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কি জিনিস একবার জেনে নিয়ে যেও হয়। তো সেটাই প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রীকে তো ওনারা চেনেন, বয়স অল্প, স্বাভাবিক, বুদ্ধিমান ছেলে মেয়ে সবাই, বয়সটা তো অল্প। 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সদিচ্ছাকে আপনারা মানলেন না, সরকার এগিয়ে এলো, আপনারা সৌজন্যকে দুর্বলতা ভাবলেন, সুপ্রিম কোর্টকেও মানবেন না। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে, সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক। ওখানে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল না, ডাক্তারদের সব কাজে ফিরতে হবে, ওখানটা আপনারা শুনে এলেন, আর এখানে কর্মবিরতি। আপনারা কি দেশের সুপ্রিম কোর্টটাকেও মানবেন না? বিচার চায় তিলোত্তমা, আমরা সবাই চাই তিলোত্তমা বিচার পাক, আর সেই দাবিতেই তো আন্দোলন চলছে। সেই পথ ধরেই আসছে হাসপাতালে নিরাপত্তার প্রসঙ্গ। আর চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্বটা কার? রাজ্যের সরকারের। তাহলে চিকিৎসকদের বারবার কেন কর্মবিরতিতে যেতে হচ্ছে সে প্রশ্ন উঠবে না? এই আবহে আবার শাসক নেতার মুখে আর এক প্রসঙ্গ, ওই যে ঘটনাস্থলের কাছে দেওয়াল ভাঙা, ময়না তদন্ত। এই দুই প্রসঙ্গেই কুণাল বাবুর হাতিয়ার জুনিয়র চিকিৎসকদের সই। একটা রদ তোলা হয়েছে, পোস্টমর্টেম আমরা জানতাম না, জোর করে হয়েছে ইত্যাদি। দেয়াল কেন ভাঙা হলো আমরা জানতাম না। এখন যে নথি এসছে তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই পোস্টমর্টেমের নথিতে সই রয়েছে জুনিয়র ডাক্তারদেরও। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। প্রথম দিনের এক সই, আর কার বা কাদের চাপে তারপর তারা স্টেটমেন্ট আর ভূমিকা বদল করে আন্দোলন এবং কুৎসা করার কাজ করছে। সিবিআই এই কয়েকজনকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে হবে। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। চরম বিপদের বন্ধুই তো ডাক্তার। সেই ডাক্তার বাবুদের আন্দোলনকেই কি দাগিয়ে দেওয়ার চেষ্টা? আবার উল্টো দিকে সরকারের ওপর চাপ বাড়াতে পূর্ণ কর্মবিরতি। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী ভোগান্তির কথা মাথায় রাখা হয়েছিল। জুনিয়র ডাক্তারদের দায়িত্ব অনেক, আবার আন্দোলনের পথে হাঁটতে সিনিয়রদের পরামর্শ নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত, আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমার্থক হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে, কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের কাছে রাখা। পূর্ণ কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা, আর চিকিৎসক সংগঠনের ডাকে আজ প্রতিবাদ পথে। পায়ে পায়ে মিছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। পুলিশ অনুমতি দেয়নি, আদালত থেকে অনুমতি নিতে হয়েছে। প্রতিবাদে জুনিয়রদের পাশে সিনিয়র ডক্টররাও। ওদিকে পূর্ণ কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা, মত জানিয়েছেন প্রতিবাদে সামিল সিনিয়ররাও। সিনিয়র ডক্টররাও কি জুনিয়রদের পাশে আছেন? তারা এই পূর্ণ কর্মবিরতিকে পূর্ণ সমর্থন করছেন, শুনুন। দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে আছে তাদের, সেই দুঃখ যন্ত্রণা কষ্ট আমরা সমব্যথী। জুনিয়র ডাক্তাররা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে, আমরা নিশ্চয়ই তাদের সাথে আলোচনা করব। আমরা নিশ্চয়ই কিছু ধর্মঘট হলে মানুষের স্বাস্থ্যের অসুবিধা হয়, আমরা সেই অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমরা চেষ্টা করব যতটা কম সম্ভব তাদের হয়রানি হয়।
ওদের কর্মবিরতিতে প্রত্যাহার করতে বলবো কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু একটা জিনিসকে মনে রাখতে হবে, ওরা যে কাজে ফিরছে না তার কারণ হচ্ছে সুরক্ষার অভাব। তবুও আমরা জুনিয়র ডাক্তাররা যারা এই বিরাট আন্দোলন একটা তৈরি করেছে, যে আন্দোলনের পাশে সাধারণ মানুষ কাতারে কাতারে এসে দাঁড়িয়েছে, আমরা আশা করব তারা যে পরিণত বুদ্ধি দিয়ে আন্দোলনটাকে পরিচালনা করেছে, তারা হচ্ছে যে এই বিষয়টাকে সাধারণ মানুষের অসুবিধাটা যাতে না হয় সেটাকে কিভাবে কমানো যায় তার একটা পরিকল্পনা তারা করবে। মোদ্দা কথা, হাসপাতালে নিরাপত্তা চাই, সে দায় সরকার এড়াতে পারে না। আর সরকারের বিভিন্ন বার্তায় কি এটা কোথাও স্পষ্ট হচ্ছে না? এই বিপদের বন্ধুদের গণশত্রু করে তোলার একটা চেষ্টা চলছে। আর ডাক্তাররা তারা আন্দোলনটাকে জিয়ে রাখতে, প্রতিবাদের ঝাঁজ না কমাতে দিয়ে কোথাও সেই পরিকল্পনার অংশীদার হয়ে যাচ্ছেন না তো? আবার রোগী ভোগান্তি যে হচ্ছে এটা তো সিনিয়র চিকিৎসকরাও মানছেন। তাহলে কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। দায়িত্বশীল চিকিৎসক কর্মবিরতির অপসংস্কৃতিকে সমর্থন করতে পারেন না। বিভিন্ন পেশায় প্রফেশনাল হ্যাজার্ডস থাকে। এখন এটা ডাক্তারবাবুদের বিষয়। আমরা আগেই বলেছি আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। ডাক্তারবাবুদের দাবি দেওয়ার প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা মনে করি এই দাবি দেওয়াগুলো অ্যাড্রেস হওয়া উচিত, সেটা করা উচিত সরকারকে। বাদবাকি আন্দোলন ওনারা কী করবেন না করবেন ওর মধ্যে আমরা যাব না। এই রাজ্যটাই অনেকদিন আগে সংকটে পড়েছে, আর স্বাস্থ্য ভিন্নভাবে কি সংকটে পড়বে। এতদিন ধরে একটা আন্দোলন চলছে, রাজ্য সরকারের কোনো রকম তৎপরতা দেখা গেছে এই সমস্যা মেটাবার জন্য? কিচ্ছু তৎপরতা দেখা নেই। রাজ্য সরকার যেমন ঢিমে তালে চলছিলেন সেটাই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে। এই কর্মবিরতি সরকারি স্ট্রাকচারকে ডিস্টার্ব করছে, প্রাইভেট সিস্টেমকে প্রমোট করছে। সরকারি হাসপাতালে মানুষ হয়রান হচ্ছেন, মানুষ প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হবে। আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল? আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিংয়ে অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করিনি। এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। কর্মবিরতি দ্রুত তুলতে পদক্ষেপ করবে সরকার। যা যা দাবি সেগুলো ভেবে দেখবে সরকার। জানি না, আমরাও অপেক্ষায় থাকলাম। তবে কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখে কি দিনটা কেমন যাবে সত্যি আঁচ পাওয়া যায়। জুনিয়র ডাক্তারদের কথাই ভাবুন, এতদিন পূর্ণ সমর্থন পেয়েছেন, সেই কর্মবিরতিকেই তাই ফের আন্দোলনের অস্ত্র করতে গিয়ে উল্টো ঝড় দেখছেন। এমনকি তাদের যারা অভিভাবক, সিনিয়র ডাক্তার, তারাও তো উল্টো সুর গাইতে শুরু করেছেন। অতি ব্যবহারে ধারালো অস্ত্র ভোঁতা হয়। জুনিয়র ডক্টররা বুঝতে পারেননি। পার্থ চট্টোপাধ্যায় তিনিও কি ভেবেছিলেন এবারও উৎসবে চোনা পড়বে? বিশেষ করে অনুব্রত মণ্ডলকে দেখার পর সিবিআই দেবে চোনা। বছরের 360 দিন যেমন তেমন, কিন্তু পুজোর 5টা দিন। যিনি একসময় ছিলেন শহরের অন্যতম বড় পুজোর হর্তাকর্তা, নাকতলা উদয়ন সংঘের। আপনি বলুন, কোন পুজোকর্তার ভালো লাগে এই সময় জেলের চৌহদ দিতে? তাই হয়তো সুপ্রিম কোর্টে আরো একবার জামিনের আর্জি নিয়ে গিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট বলে দিল আজই নিম্ন আদালতে পৌঁছে যায় যেন বিষয়টা, এবং দ্রুততার সঙ্গে আর্জি শুনতে হবে। পার্থর অবশ্য তাতে উৎফুল্ল হওয়ারই কথা। নিয়োগ দুর্নীতি হলেও মামলা যেহেতু ইডির, কেজরির পর একে একে অনেকেই জামিনে বাইরে বেরিয়ে এসেছেন। এই বাংলার মানিক আছেন, সকন্যা, কেষ্ট আছেন। পার্থ আশায় ছিলেন, কিন্তু সিবিআই জল ঢেলে দিল। আদালতের অনুমতি নিয়েই সিবিআই তাকে শোন অ্যারেস্ট দেখালো।
সেকেন্ডারির পর এবার প্রাথমিকেও গ্রেফতার হলেন পার্থ। গ্রেফতার করল সিবিআই। পার্থর অবস্থাটা মাকড়সার জালে পড়ার মতো। পার্থর সঙ্গে গ্রেফতার অয়নশীলও। তৃণমূলের আশঙ্কা ইডির মামলায় ছাড়া পেয়ে যেতে পারেন, আর সেই আজ করেই কি তড়িঘড়ি প্রাথমিকের মামলায় পার্থ অয়নকে গ্রেফতার দেখানো হলো। সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এবং এই গ্রেফতারির ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার যে সম্ভাবনা সেটা যেমন আরও ক্ষীণ হয়ে গেল, তার পাশাপাশি নতুন মামলায় যুক্ত হয়ে যাওয়ায় তার জেল যাত্রার জীবন বা জেল জীবন আরও কিছুটা দীর্ঘ হতে চলল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। দিল্লি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। সুকান্তর কথা শুনলেই বুঝলেন নিশ্চয়ই তিনি কি ধরেই নিয়েছেন পার্থ জামিন পেয়ে যেতে পারেন। তবে সুকান্ত মজুমদার যখন এই রিয়াকশন দিয়েছেন তখনও জানতেন না সিবিআই এর নতুন অ্যাকশনের কথা, নতুন করে গ্রেফতারির কথা। রিয়াকশন এলো তারপরে সজল ঘোষের থেকে। এমনি জেলে আছে, জেলে থাকবে, আরো যদি একটা দুটো মামলা যোগ হয়, একসাথে যদি কারো 3 বার ফাঁসির অর্ডার হয় যেমন তার কিছু যায় আসে না। পার্থদা এমনিও জেলে আছে, আরো 2-5টা মামলা জুড়ে দিলে পার্থদার কি যায় আছে? কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে। গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অয়নের আইনজীবী বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। পার্থ অসুস্থ দাবি করে শুনানি পরশু বৃহস্পতিবার পর্যন্ত পিছোতে চেয়েছিলেন। পার্থ নিজেও জেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি বিচারকের সঙ্গে কথা বলেন, প্রশ্ন করেন, এতদিন ধরে আমি জেলে আছি, তাহলে নতুন করে আবার গ্রেফতার কেন? সিবিআই এর আইনজীবী বলেন, পার্থ মানিকের ষড়যন্ত্রে 2014 টেটে অযোগ্যদের চাকরির অভিযোগ। মানিক নিজে ফেল করা প্রার্থীদের তালিকা পার্থর হাতে দেন। অয়নশীলের মাধ্যমে তালিকা সন্তু গঙ্গোপাধ্যায়, কুন্তল ঘোষের কাছে পৌঁছয়। অয়ন 8 এজেন্টের মাধ্যমে 1,67,00,000 টাকা তোলেন বলে অভিযোগ। আরও তথ্য জানতেই পার্থকে গ্রেফতার করতে চাই। প্রশ্নটা হলো, পার্থ অসুস্থ বলে কি এই মুহূর্তে তাকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হলো না, নাকি নতুন করে মামলার জালে জড়িয়ে সিবিআই মুখ রক্ষার চেষ্টা করছে, যেমনটা দাবি করছে তৃণমূল? প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থর নাম তো অনেক আগে এসেছে। দুর্নীতির মানিক চোর বলা হয়েছিল। সেই মানিক তৈলাক্ত মাসের কঠিন অঙ্ক কষে জামিনে মুক্ত হয়ে গেলেন। পার্থ সেই মামলাতেই জেলে ঢুকবেন এবার। সিবিআই সাকসেস রেট খুব কম। এটা হতে পারে যে একের পর এক যেভাবে মানিকবাবু থেকে শুরু করে অনুব্রতবাবু জামিন পেয়ে গিয়েছেন সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমি মনে করি, তাহলে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটু সিবিআই আছে বলে আমাদের মনে করানোর জন্য হয়তো এ নেওয়া হচ্ছে, রিমান্ডে নিচ্ছে। পিএমএলএ অ্যাক্ট যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে আর্থিক বৈষম্যের জন্য, যে তুমি এত টাকা পেলে সে টাকার সোর্স অফ ইনকাম কি। আর সিবিআই যেটা করছেন যে তুমি এই এত টাকাটা যে পথে আদায় করেছো তাতে তোমার বিরুদ্ধে করাপশনের অভিযোগ থেকে, সে দুটো ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ব্যবস্থা। যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত সময় নষ্ট না করে যত দ্রুততা সম্ভব হয় চার্জশিট। এই অপরাধ এবং এই কেলেঙ্কারিটা সামনে এসেছে 2 বছরের বেশি সময় আগে। তাহলে সিবিআইকে যদি শোন অ্যারেস্ট দেখাতে হয়, তাহলে গত 2 বছর সিবিআই শোন অ্যারেস্ট দেখায়নি কেন? এই যে কারণটা কি, এটা তো যে কোনো মানুষের একটা কৌতূহল হতে পারে। তাহলে এই 2 বছর তাহলে কি সিবিআই তদন্তটা করছিল না?